Assalamu alaikum wa rahmatullah. Welcome to my third lecture of Basic Electronics. Let me introduce myself. Me Tasnufa Ali, Assistant Professor of ET Department, DIU. আজকে আমরা যে জিনিসটি কভার করব সেটা হচ্ছে পিএন জাংশন। এর আগের লেকচারে আমরা শুধুমাত্র পি টাইপ কিভাবে তৈরি হয় অথবা শুধুমাত্র এন টাইপ কিভাবে তৈরি হয় সেটা দেখেছি। আজকে আমরা একটি পিএন টুগেদার মিলে যে জাংশনটা তৈরি হয় সেটি দেখব। আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেটা আসলে ফাইনাল ফিগার। দ্যাট মিন্স পিএন জাংশন তৈরি করাটা অনেকে মনে করে একটি পি টাইপ আর একটি এন টাইপ নিলাম, তাদের জোড়া লাগিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে পিএন জাংশন। কথাটি একদম ভুল। পিএন জাংশন তৈরি করতে হলে আমাদের কিছু ফ্যাব্রিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো এই ফ্যাব্রিকেশন প্রসেস কমপ্লিট হলে পরেই একটা সিলিকন ওয়েফার পিএন জাংশন হিসেবে কাজ করবে। সো তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি লাস্ট যে ফ্যাব্রিকেশন প্রসেসের ফিগারটা সেটা রেখেছি, বিকজ ফ্যাব্রিকেশন প্রসেসটা যেহেতু আমাদের এখানে জানার প্রয়োজন নাই, এই জন্য আমি এটি অমিট করে গিয়েছি। বাট জাস্ট পিএন জাংশনটা কিভাবে ফর্ম করে সেটার একটা আইডিয়া দেবার জন্য আমি এই স্লাইডটির মধ্যে একটি ফিগার রেখেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এন টাইপ, তো আমরা জানি এন টাইপটা কিভাবে হয়। প্রথমে আমাদের একটি সিলিকন ওয়েফার নিতে হবে। সো ওই সিলিকন ওয়েফারের মধ্যে আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাড করব। পেন্টাভ্যালেন্ট অ্যাড করার পরে সেই সিলিকন ওয়েফারটা হয়ে যাবে এন টাইপ। এবং যখন সিলিকন ওয়েফারটা হয়ে যাবে এন টাইপ, তখন এই ওয়েফারের মধ্যে, দ্যাট মিন্স এন টাইপের মধ্যে অনেক ইলেকট্রন ফ্রি অবস্থায় ঘোরাফেরা করবে। সো আমরা দেখতে পাচ্ছি ঠিক এন টাইপ হয়ে যাবার পরই তার উপরে ঠিক ফ্যাব্রিকেশন প্রসেসের মাধ্যমে একটি পি এর ব্লক বসানো হয়েছে। দ্যাট মিন্স এন টাইপের ঠিক উপরে কিছু প্রসেসের মাধ্যমে ফ্যাব্রিকেট করে আমরা পি টাইপ বানাবো। দ্যাট মিন্স এন টাইপের উপরের কিছু অংশতে পি টাইপের ফ্যাব্রিকেশন করা হয়। আমরা জানি পি টাইপ কিভাবে বানায়। ট্রাইভ্যালেন্ট যে অ্যাটমগুলো আছে সেগুলো আমাদের সিলিকনের সাথে অথবা জার্মেনিয়ামের সাথে ইম্পিউরিটি হিসেবে মিশিয়ে এটি তৈরি করা হয়। সো আমাদের তাহলে স্ট্রাকচারটি কিরকম ফর্ম করলো, এন টাইপ এবং তার উপর ফ্যাব্রিকেটেড অবস্থায় পি টাইপ। সো এখন টোটাল ওয়েফারটা হয়ে গেল পিএন অথবা এনপি জাংশন। সো আমরা সাধারণত পিএন বলে থাকি। সো এটির নাম পিএন জাংশন। আবারও বলছি, এটি কিন্তু পি টাইপ এবং এন টাইপকে জোড়া লাগিয়ে না, কিছু ফ্যাব্রিকেশন প্রসেসের মাধ্যমে সেমিকন্ডাক্টরটাকে পিএন জাংশন বানানো হয়। এবার আমরা একটু পিএন জাংশনের ভিতরে ঢুকতে চাই। দ্যাট মিন্স আমরা আগে পড়ে এসেছি শুধু পি এর মধ্যে হোল থাকে আর এন এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। এবার যেহেতু ফ্যাব্রিকেশন অবস্থায় পিএন জাংশন পাশাপাশি অবস্থান করছে, এবার আমাদের একটু বুঝতে হবে পিএন জাংশনের ভিতরের স্ট্রাকচারটা কিরকম দাঁড়াচ্ছে। এর আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে আমরা যদি পি টাইপের মধ্যে তাকাই তাহলে দেখতে পাবো কিছু ইলেকট্রন আছে, কিন্তু আমরা জানি পি টাইপের মধ্যে ইলেকট্রন থাকার কথা না, কারণ যেহেতু এটি পি টাইপ ডেফিনেটলি এটির মধ্যে হোল আছে। কিন্তু যেই প্রবলেমটা হয়, আনফরচুনেটলি পি টাইপের মধ্যেও কিছু ইলেকট্রন বা অন্য যে ক্যারিয়ার থাকে সেটা ক্রিয়েট হয়ে যায়। দ্যাট মিন্স পি টাইপের মেইন ক্যারিয়ার হোল, কিন্তু কিছু ইলেকট্রন ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই ইলেকট্রনের পরিমাণের চেয়ে, যেহেতু এটি পি টাইপ, হোলের পরিমাণ অনেক বেশি হতে হবে। যেহেতু পি টাইপের মধ্যে সব থেকে বেশি আছে হোল ক্যারিয়ারটি, সেজন্য আমরা বলবো এই হোলগুলোকে পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার।
এবং যেহেতু খুব কম সংখ্যক ইলেকট্রন ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা আসলে আনএক্সপেক্টেড, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো পি টাইপের জন্য মাইনরিটি ক্যারিয়ার। সো হোল হচ্ছে পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার এবং ইলেকট্রন হচ্ছে পি টাইপের জন্য মাইনরিটি ক্যারিয়ার। ঠিক সেম ভাবে আমরা যদি এন টাইপের জন্য তাকাই বা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এন টাইপের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, কিন্তু কিছু হোলও ক্রিয়েট হয়েছে, যেটা আমরা চাই না। সো এই ফ্রি ইলেকট্রনগুলোকে এন টাইপের জন্য কনসিডার করা হয় মেজরিটি ক্যারিয়ার, আর হোলগুলোকে কনসিডার করা হয় মাইনরিটি ক্যারিয়ার। সো এখান থেকে আমাদের আরও দুটাই জিনিস স্পষ্ট হলো। একটি হচ্ছে মেজরিটি ক্যারিয়ার কাকে বলে, মাইনরিটি ক্যারিয়ার কাকে বলে, এবং পি টাইপের জন্য কোনটি মেজরিটি কোনটি মাইনরিটি, সেম ভাবে এন টাইপের জন্য কোনটি মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার। এবার আমরা একটু পিএন এর জাংশনের ভিতরের স্ট্রাকচারটা দেখতে চাই। যখন পিএন জাংশন ফ্যাব্রিকেশনের মাধ্যমে পাশাপাশি এসে পড়েছে, ডেফিনেটলি তাদের মধ্যে একটি ওয়াল আছে। সো সেক্ষেত্রে কি হয়, আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সো যখন পিএন টাইপ পাশাপাশি, তখন একটু চিন্তা করে দেখো, ইলেকট্রনগুলা বাউন্ডারির ঠিক অপোজিট পাশে হোল থাকার কারণে একটু আকর্ষণ অনুভব করবে, যার ফলে কিছু কিছু ইলেকট্রন ঠিক এন টাইপের যে ওয়ালটা আছে সেই ওয়ালের কাছে চলে আসবে। সেম ভাবে পি টাইপে আছে হোল, কিন্তু ঠিক এই ওয়ালের অপোজিটে আছে ইলেকট্রন। সো অনেকগুলো হোলও এই ইলেকট্রনের জন্য একটি আকর্ষণ অনুভব করবে বা অ্যাট্রাকশনের কারণে তারাও এই ওয়ালের কাছাকাছি চলে আসবে। যখন কিছু ইলেকট্রন এন টাইপের এই ওয়ালের কাছাকাছি এসে প্রেসার দিবে, সেম ভাবে কিছু হোলও তার এই ওয়ালের কাছাকাছি চলে আসবে, তখন অটোমেটিক্যালি কিছু হোল এবং ইলেকট্রন তাদের বাউন্ডারি পাস করে চলে যাবে। যদিও সংখ্যাটি খুব কম, সবাই যাবে না, কিন্তু কিছু সংখ্যক কিন্তু বাউন্ডারি পাস করে চলে যাবে। সাপোজ আমরা ভাবলাম যেই ইলেকট্রন বাউন্ডারি পাস করে চলে গেল পেল হোল, সো অবশ্যই হোল আর ইলেকট্রন অ্যাট্রাক্ট হয়ে গেল। সেম ভাবে কিছু হোল যখন বাউন্ডারি পাস করে গেল, তখন কার বাউন্ডারিতে চলে গেল, ডেফিনেটলি ইলেকট্রনের বা এন টাইপের। তখনও তারা পরস্পরকে আকর্ষণ করে বসে থাকলো। তাতে কি হলো, আমরা জানি যখন ইলেকট্রন আর হোল একই পয়েন্টে থাকে বা পরস্পরকে আকর্ষণ করে থাকে, তখন এটি একটি নিউট্রাল অবস্থার সৃষ্টি হয়। তো আমরা মাঝে দেখতে পাচ্ছি, আগে কিন্তু এই অবস্থাটা ছিল না, আগে কিন্তু জাস্ট পি টাইপ আর এন টাইপ ছিল, কিন্তু যখন তারা পাশাপাশি চলে আসলো, তখন মাঝে যে ইলেকট্রন বা হোলগুলা তাদের বাউন্ডারি পাস করেছে, তারা পরস্পরকে একসাথে আকৃষ্ট করার কারণে কি হয়েছে, নিউট্রালিটির সৃষ্টি হয়েছে। এখন অবস্থাটা হয়েছে পিএন এর মাঝে যে বর্ডারটা আছে, সেই বর্ডারের মধ্যে একটি নিউট্রাল লেয়ারের সৃষ্টি হয়েছে, যেই লেয়ারটাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার। এই লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি হচ্ছে বাই স্ট্রাকচার। এটা কিন্তু আমরা কোনো এক্সটার্নাল ভোল্টেজ বা কোনোভাবে কিন্তু সৃষ্টি করছি না। এখন আমাদের জানতে হবে এই যে লেয়ারটা হয়েছে, এটা কারেন্ট ফ্লোর জন্য কতটুকু ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ডিপ্লেশন লেয়ার কারেন্ট ফ্লোতে বাধা দেয়। দ্যাট মিন্স কারেন্ট ফ্লো করতে হলে এখন আমাদের এই ডিপ্লেশন লেয়ারটাকে ভেঙে ফেলতে হবে। আর যদি আমরা কারেন্ট ফ্লো না চাই, তাহলে আমাদের এই ডিপ্লেশন লেয়ারটাকে বড় করে দিতে হবে। দ্যাট মিন্স যখন ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না, তখন ডিপ্লেশন লেয়ারের উইডথটা অনেক বড় থাকে, আর যখন ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন ডেফিনেটলি এই ডিপ্লেশন লেয়ারটা একদম ভেঙে নাই হয়ে যাবে। সো ডিপ্লেশন লেয়ারই বেসিক্যালি ডিসাইড করে ডিভাইসটা কোন অবস্থায় আছে। অফ অবস্থায় ডিপ্লেশন লেয়ার অনেক বড় থাকে, অথবা
যদি আমরা যে ভোল্টেজটা দিতে হবে কারেন্ট ফ্লোর জন্য সেই ভোল্টেজটা যদি আমরা না দিয়ে থাকি তাহলে ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় হয়ে যায়, এবং যদি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজ আমরা দেই বা কারেন্ট ফ্লো চাই তাহলে এই ডিপ্লেশন লেয়ারটাকে আমাদের ভেঙে ফেলতে হবে। এবার এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো রিজনটা আমাদের হচ্ছে গিয়ে যে ডিপ্লেশন রিজিয়ন। এখানে ব্যারিয়ার পটেনশিয়াল নামে একটি কথা এসেছে। দ্যাট মিন্স পটেনশিয়াল নামে মানে বলতে আমরা বুঝি ভোল্টেজ। সো ডিপ্লেশন লেয়ারটা যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি আমাদের না চাইতো এটার মধ্যে একটি ভোল্টেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং একটি রেজিস্টিভিটি ক্রিয়েট হচ্ছে। সো এই ভোল্টেজটা বেসিক্যালি কিন্তু আমরা কারেন্ট ফ্লোর জন্য চাচ্ছি না, কারণ এই ভোল্টেজটা কিন্তু আমার কারেন্ট ফ্লোতে বাধা দিচ্ছে। সো এই যে ভিতরে যে একটা পটেনশিয়াল বা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে যেটা আমাকে কারেন্ট ফ্লো করতে বাধা দিচ্ছে, এই জন্য ডিপ্লেশন রিজিয়নের ভোল্টেজটাকে আমরা বলছি ব্যারিয়ার পটেনশিয়াল। দ্যাট মিন্স ব্যারিয়ার মানে আমাকে ব্যারিয়ার হিসেবে এই পটেনশিয়ালটা কাজ করছে বা বাধা হিসেবে কাজ করছে। সো কোনো জায়গায় যখন কোনো ভোল্টেজ কাজ করে তখন আমরা জানি ওটার ভিতরে একটি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। সো ডেফিনেটলি এই ব্যারিয়ার পটেনশিয়ালের জন্য ডিপ্লেশন রিজিয়নে একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এই ইলেকট্রিক ফিল্ডটা ডেফিনেটলি আমাদের কারেন্ট ফ্লোয়ের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের দরকার সেটা না, এটা অপোজিট ইলেকট্রিক ফিল্ড। এখন আমাদের যদি ডিভাইসটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে হয় তাহলে আমরা আগেই জেনেছি যে ডিপ্লেশন লেয়ারটাকে আমাদের ভেঙে ফেলতে হবে। সো ডিপ্লেশন লেয়ারের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার থেকে কোনো বড় বা সমপরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিয়ে যখন আমরা ওই রেজিস্টিভিটিটা ওভারকাম করব তখনই ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে এবং তখনই কিন্তু আমাদের পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করার জন্য প্রস্তুত হবে। সো আমরা আগে যেটা জানলাম যে আমাদের এখন পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার পটেনশিয়াল যেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে পিএন জাংশনের মধ্যে আফটার ফ্যাব্রিকেশন, সেটাকে ভাঙার জন্য একটি ভোল্টেজ দিতে হবে। এই ভোল্টেজটা ডেফিনেটলি একটি এক্সটার্নাল এনার্জি বা ডিসি ব্যাটারি। সো এই এক্সটার্নাল ডিসি ভোল্টেজটা আমরা যে দিচ্ছি পিএন জাংশনে, কেন দিচ্ছি? কারেন্ট ফ্লো করার জন্য অথবা কারেন্ট ফ্লো করার জন্য না, যার জন্যই হোক সেই ভোল্টেজটাকে আমরা বলছি বায়াসিং ভোল্টেজ। আমি আবারও বলছি, আমরা এই ব্যারিয়ারটাকে ভেঙে ফেলার জন্য অথবা যে কোনো কারণেই হোক আমরা যদি কোনো এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করে থাকি আমাদের পিএন জাংশনের জন্য, সো এই এক্সটার্নাল ভোল্টেজটাকেই আমরা বলবো বায়াসিং। তো এই বায়াসিং দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলি আমরা ফরওয়ার্ড বায়াসিং, আরেকটাকে বলি আমরা রিভার্স বায়াসিং। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং এ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে ডিপ্লেশন লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা ভি নট বা ভি আউট যেটাই বলো একটা ভোল্টেজ ড্রপ করেছে। এই ভোল্টেজটাই বেসিক্যালি তোমার ব্যারিয়ার পটেনশিয়াল এবং আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি। এই ইলেকট্রিক ফিল্ডটাই বেসিক্যালি সেই ইলেকট্রিক ফিল্ড যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমাদের ভেঙে ফেলতে হবে। এখন ফরওয়ার্ড বায়াসিং এর কারণেই কিন্তু ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, এটা তোমরা জেনে রাখো। সো যখন কোনো পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন ডেফিনেটলি সেখানে আমাদের ফরওয়ার্ড বায়াসড করতে হবে। তো আমাদের এই লেকচারটার লাস্টের দিকে যে কারেন্ট ফ্লো সেকশন আছে সেখানে আমরা ফরওয়ার্ড বায়াসিংটা অনেক সুন্দর করে এক্সপ্লেইন করব। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তোমাদের হাতে যদি খাতা কলম থেকে থাকে তোমরা একটু লিখে নাও, সেটা হচ্ছে এই যে আমরা যে এক্সটার্নাল ভোল্টেজটা দিব, এই এক্সটার্নাল ভোল্টেজটা মিনিমাম কত হলে আমাদের এই ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে। আমরা জানি যে 4 এর অনেক অ্যাটম আছে, তার মধ্যে আমরা বেসিক্যালি সিলিকন আর জার্মেনিয়াম মেটেরিয়ালটি ইউজ করি সেমিকন্ডাক্টরের জন্য। সো তোমরা লিখে নাও যেটা বায়াসিং ভোল্টেজ সেটা জার্মেনিয়ামের জন্য হবে 0.3 ভোল্ট। আমি আবারও বলছি, জার্মেনিয়ামের জন্য হবে 0.3 ভোল্ট। দ্যাট মিন্স জার্মেনিয়ামের জন্য তোমাকে এই ব্যারিয়ার পটেনশিয়ালটা ভাঙতে হলে মিনিমাম
0.3 ভোল্ট দিতে হবে। এবং যদি এটা সিলিকনের হয়ে থাকে তাহলে এই বায়াসিং ভোল্টেজটা হবে 0.7 ভোল্ট। দ্যাট মিন্স তোমার এই ডিপ্লিশন রিজিয়নটা ভাঙতে হলে যদি তোমার ডিভাইসটা বা পিএন জাংশনটা সিলিকনের তৈরি হয়ে থাকে তাহলে ভোল্টেজটা দিতে হবে 0.7 ভোল্ট। সো এই যে দুইটা এক্সটার্নাল ভোল্টেজ আমরা দিচ্ছি যেটাকে বলছি বায়াসিং, এবং দুটি মেটেরিয়ালের জন্য আমাদের দুটি ডিফারেন্ট বায়াসিং পেয়েছি, এইটাকে বলতে হবে বায়াসিং ভোল্টেজ। আবারও বলছি, এই যে আমরা এক্সটার্নাল যে বলছি 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম, 0.7 ভোল্ট ফর সিলিকন, এই দুইটা মানকে আমরা বলবো বায়াসিং ভোল্টেজ। এখন ডেফিনেটলি বুঝতে পারছো ফরওয়ার্ড বায়াসিং এর জন্য তোমার জার্মেনিয়ামের তৈরি হলে 0.3 ভোল্ট মিনিমাম তোমাকে এক্সটার্নাল সোর্স হিসেবে দিতে হবে, আর যদি সিলিকনের তৈরি হয়ে থাকে তোমাকে মিনিমাম 0.7 ভোল্ট এক্সটার্নাল সোর্স হিসেবে দিতে হবে। এবার একটু আমরা রিভার্স বায়াসিং এর দিকে যাই, কারণ রিভার্স বায়াসিংটা বুঝলে পরে আমরা ফরওয়ার্ড বায়াসিংটাও বুঝে যাব। সো রিভার্স বায়াসিং এ আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাড করেছি যেটা হচ্ছে গ্রিন কালারের। সো আমরা জানি পি টাইপের মধ্যে প্রচুর পরিমাণে হোল থাকে, আবার এন টাইপের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, এবং আমরা এও জানি যে কোনো ব্যাটারির কিন্তু দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটি নেগেটিভ। তোমরা যখন বাসায় কোনো ডিভাইসের মধ্যে যখন ডিসি ব্যাটারি লাগাও তখন তোমরা দেখতে পাবে যে তার কিন্তু দুইটা টার্মিনাল ফিক্সড করা থাকে, কোথায় তোমার পজিটিভ দিতে হবে, কোথায় তোমার নেগেটিভ দিতে হবে, না হলে কিন্তু ডিভাইসটা প্রপারলি কাজ করবে না। সেম ভাবে কিন্তু আমাদের ডিসি সোর্সেও দুইটা টার্মিনাল থাকে, তোমরা আগেও কাজ করে এসেছো, একটি হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখন হচ্ছে আমাদের জানতে হবে রিভার্স বায়াসিং কি। বেসিক্যালি রিভার্স বায়াসিং এ কিন্তু আমাদের ডিভাইসের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমি আগেই বলেছি যখন কোনো কারেন্ট ফ্লো করবে না তখন ডিপ্লিশন লেয়ারের যে উইডথটা সেটাকে আমাদের বাড়ায় দিতে হয়, আর যখন কারেন্ট ফ্লো করবে তখন ডিপ্লিশন লেয়ারটা ভেঙে ফেলতে হবে। যেহেতু এটা রিভার্স বায়াসিং এবং আমরা জানি রিভার্স বায়াসিং এ পিএন জাংশন কোনো কারেন্ট ফ্লো করে না, এখন আমাদের কাজ হবে এই ডিপ্লিশন লেয়ারের যে উইডথটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে সেই উইডথটাকে বাড়িয়ে দেওয়া। দ্যাট মিন্স যে ব্যারিয়ার পটেনশিয়ালটা ক্রিয়েট হয়েছে সেই ব্যারিয়ার পটেনশিয়ালটা আরও বেশি বাড়িয়ে দেওয়া। সো বাড়াতে হলে আমাদের কি করতে হবে, একটু ব্যাটারির দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পারবো পি টাইপ হচ্ছে পজিটিভ, আমরা ব্যাটারিটা কানেক্ট করেছি নেগেটিভ। দ্যাট মিন্স রিভার্স বায়াসিং এর জন্য আমরা হোলকে যদি পজিটিভ জেনে থাকি তাহলে ডেফিনেটলি ব্যাটারিটা হতে হবে নেগেটিভ টার্মিনাল। সেম ভাবে আমাদের ইলেকট্রনের জন্য আমরা জানি পোলারিটি মাইনাস, সো ব্যাটারিটা হতে হবে পজিটিভ টার্মিনাল। আমরা দেখতে পাচ্ছি পজিটিভটা আমরা কানেক্ট করেছি এন টাইপের জন্য এবং নেগেটিভটা আমরা কানেক্ট করেছি পি টাইপের জন্য। তাহলে এবার অবস্থাটা কি হচ্ছে, রিভার্স বায়াসিং এর জন্য ডেফিনেটলি আমাদের যে রিভার্স ভোল্টেজের টার্মিনালটা আমাদের পি এবং এন জাংশনে অ্যাড করতে হয়। তাতে কি হবে, এবার একটু যদি স্ট্রাকচারের ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাবো পি টাইপে আছে প্রচুর পরিমাণে হোল। যদি আমি এই পি টাইপটাকে কোনো একটি নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করি তাহলে আমরা জানি অপোজিট যে কোনো ক্যারিয়ার অ্যাট্রাকশন হয়। সো হোল হচ্ছে পজিটিভ আর টার্মিনাল হচ্ছে নেগেটিভ, সো ডেফিনেটলি এই হোলগুলা কিন্তু টার্মিনালের জন্য অ্যাট্রাকশন অনুভব করবে। অথবা যে আমি এক্সটার্নাল ভোল্টেজ দিয়েছি এই ভোল্টেজের জন্য এই নেগেটিভ টার্মিনাল এই হোলগুলাকে একটু আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে এই হোলগুলা সব কিন্তু ঠিক এই বাউন্ডারির কাছে চলে আসবে, কারণ তার বাউন্ডারির বা টার্মিনালের অপোজিটে আছে নেগেটিভ। নেগেটিভের প্রতি যে আকর্ষণটা অনুভব করবে, অনুভব করার কারণে তারা কি করবে, মেজরিটি হোল কিন্তু চলে আসবে এই বাউন্ডারির কাছে। ওকে, এবার যদি আমরা একটু এন টাইপের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো আমরা ঠিক অপোজিট টার্মিনালটা এখানে দিয়েছি। তার মানে কি হবে, এখানে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো সেম ভাবে একটা অ্যাট্রাকশন পাবে এই পজিটিভ টার্মিনালের জন্য, অথবা পজিটিভ টার্মিনাল যেহেতু এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড সে এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, কিন্তু তারা পাস হয়ে যেতে পারবে না, কিন্তু তারা এই বাউন্ডারির কাছে অ্যাট্রাক্ট হয়ে থাকবে।
তাতে এবার কি হলো দেখো, আমাকে যদি ওয়াল ভাঙতে হয় তাহলে আমাকে সামনের দিকে একটা ফোর্স দিতে হবে। ওকে, ডিপ্লেশন লেয়ারের সামনের দিকে ফোর্স দিয়ে, ফরওয়ার্ড দিকে ফোর্স দিয়ে আমাকে ওয়ালটা ভেঙে ফেলতে হবে বা ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে ফেলতে হবে। এখন অবস্থাটা হয়ে গেছে উল্টা, সব হোল এবং ইলেকট্রন উল্টো দিকে চলে এসেছে, যার ফলে ডেফিনেটলি তোমার ডিপ্লেশন রিজিয়নটা অনেক বড় হয়ে গিয়েছে। সো এই ডিভাইসের মধ্য দিয়ে বা এই জাংশনের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো এখান থেকে আমরা জানলাম রিভার্স বায়াসিং এর অবস্থায় কোনো কারেন্ট ফ্লো করবে না ডিভাইস। যে কারেন্ট ফ্লো করবে বেসিক্যালি ওই কারেন্টটা আমাদের ডিভাইস অপারেট করার জন্য দরকার না। অ্যাট দ্য সেম টাইম রিভার্স বায়াসিং এর জন্য আমাদের ঠিক অপোজিট টার্মিনালটা আমাদের পি এবং এন টাইপের সাথে কানেক্ট করতে হয়। এক্ষেত্রে পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার পটেনশিয়াল যেটা আমরা বলছি ওটা আরো বেড়ে যাবে, এটার যে ইলেকট্রিক ফিল্ড আছে ওটা আরো বেড়ে যাবে ভাঙার পরিবর্তে। কাজে এই ডিভাইসের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এবার যদি আমরা একটু কারেন্ট ফ্লোর দিকে যাই তাহলে আমরা জানি, আমি আগেও বলেছি ফরওয়ার্ড বায়াসের প্রয়োজন হবে। এবার তাহলে কি হলো একটু দেখো, ফরওয়ার্ড বায়াসের জন্য আমরা ঠিক উল্টো কাজটা করেছি। পি টাইপের সাথে পজিটিভ দিয়েছি, এন টাইপের সাথে নেগেটিভ দিয়েছি। দ্যাট মিনস আমরা সেম পোলারিটিগুলা দিয়েছি। কেন সেম পোলারিটি দিয়েছি তার কারণ হচ্ছে, শুধু আমরা যদি পি টাইপের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব পি টাইপে আছে হোল, আমি দিয়েছি পজিটিভ, তাহলে এই পজিটিভ টার্মিনাল কি করবে, হোলগুলোকে উল্টা দিকে বিকর্ষিত করবে। তখন হোলগুলো তো এই টার্মিনালে আসবেই না আগের মতো, উল্টা ডিপ্লেশন লেয়ারের দিকে যে একটা প্রেসার দিবে, যেটা আমরা এই ব্ল্যাক অ্যারো দিয়ে দেখিয়েছি। সেম ভাবে আমরা যদি এন টাইপের দিকে তাকাই, এন টাইপে আছে নেগেটিভ। সো নেগেটিভ কি হবে, ইলেকট্রনে নেগেটিভ, অবশ্যই এই ওয়ালে তো নেগেটিভ আয়নটা আসবেই না বা ক্যারিয়ারগুলো আসবেই না, উল্টা বিকর্ষিত হয়ে তারাও ডিপ্লেশন লেয়ারের দিকেই একটা প্রেসার দিবে, যেটা তোমাদের এই ব্ল্যাক অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। তাতে কি হচ্ছে, এখন দেখো আগে রিভার্স বায়াসিং এর অবস্থায় কি ছিল, রিভার্স দিকে কিন্তু প্রেসারটা দিচ্ছিল, এখন কিন্তু ডিপ্লেশন লেয়ারের দিকে প্রেসারটা দিচ্ছে। এই প্রেসারটা যখন খুব জোরে আসবে, এবং আমরা তো জানি ব্যারিয়ার পটেনশিয়ালটা কত, আমরা জানি জার্মেনিয়ামের জন্য 0.3 কাছাকাছি এবং সিলিকনের জন্য 0.7 এর কাছাকাছি, আমরা কিন্তু তার থেকে বেশি ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করেছি বা তার সমান ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। ডেফিনেটলি আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বড় হয়ে গিয়েছে ব্যারিয়ার পটেনশিয়ালের তুলনায়। এখন কিন্তু এই প্রেশারটা যে দিবে মাঝের যে ডিপ্লেশন রিজিয়ন, তাতে ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার কারণে একটা কারেন্ট আমার ডিভাইসের মধ্য দিয়ে ফ্লো করবে। এই জন্য আমি বলেছি আমরা যদি বায়াসিং ভোল্টেজটা না জানি, দ্যাট মিনস তুমি যদি জার্মেনিয়াম ইউজ করো, সেক্ষেত্রে তুমি যদি সারাদিন 0.2 দিয়ে রাখো ফরওয়ার্ড বায়াসিং মুডে, পজিটিভ টার্মিনালেই এদিকে, নেগেটিভ টার্মিনালও তোমার এন টাইপের দিকে, কিন্তু তোমার ভোল্টেজটা কিন্তু 0.3 কম হয়ে গেছে। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, যে ইন্টারনাল যে আমার রেজিস্টিভিটি ছিল বা ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ড ছিল, ওই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি ওভারকাম করতে পারিনি, বিকজ আমাকে ওভারকাম করতে হলে মিনিমাম 0.3 দিতে হবে, যার ফলে এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং হলেও কিন্তু কখনো কোনো কারেন্ট ফ্লো করবে না। সো কারেন্ট ফ্লো করার জন্য ডেফিনেটলি তোমার ডিভাইসটার মধ্যে দিয়ে 0.3 উপরে দিতে হবে, অথবা সমপরিমাণ দিতে হবে জার্মেনিয়ামের জন্য, এবং সিলিকনের জন্য 0.7 দিতে হবে, অথবা 0.7 এর উপরের ভোল্টেজ দিতে হবে। তবেই মাঝখান দিয়ে যে ডিপ্লেশন রিজিয়নটা ভেঙে গিয়ে ইলেকট্রনের একটা ফ্লো আমরা পাবো, যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির কাছে। তোমরা যে ফ্লো বা ডিরেকশনটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো, এটা কারেন্টের ফ্লো না। আমরা জানি কারেন্টের ফ্লো হচ্ছে ইলেকট্রন ফ্লো এর অপোজিট দিকে। সো এন টাইপ থেকে ইলেকট্রনগুলো বেসিক্যালি পি টাইপের ডিপ্লেশন লেয়ার ভেঙে একটা ফ্লো করবে, যেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ। আবার আমি বলছি ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ, এই ইলেকট্রন ফ্লোটাই বেসিক্যালি কারেন্ট ফ্লো। তবে কারেন্ট ফ্লোর কনভেনশন রুল আমরা যেটা জানি যে পজিটিভ টু নেগেটিভ। কারণটা হচ্ছে কনভেনশনাল রুল কেন, তার রিজন হচ্ছে আমাদের অনেক আগে আমরা জানতাম কারেন্টটা আসলে পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে। সো ততদিনে অনেক ফর্মুলা, অনেক বই খাতা বের হয়ে গিয়েছিল, যার ফলে ওটার উপর আর কাজ করা যায়নি। কিন্তু যখন বোরস মডেল আসলো, তখন আমরা জানলাম কারেন্ট আসলে উল্টা। এতদিন যা ক্যালকুলেশন করেছে সবই উল্টা, কিন্তু ওই ক্যালকুলেশনগুলা যদি হাত দিতে হতো তাহলে অনেক গবেষণা, অনেক কিছুকে আসলে হাত দেওয়া লাগতো। এ কারণে আমরা দুইভাবে কারেন্টের ফ্লোটা বলি,
বলে এটা কনভেনশনাল রুল, যেটা বেসিক্যালি ভুল, আর এটা বলি ইলেকট্রনের ফ্লো। তোমরা মনে রাখবা সবসময় কারেন্ট ফ্লোটা কিন্তু ইলেকট্রনের ফ্লো দিকেই হয়, বাট বই খাতে আমরা বলি পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল। সো এখানে যে অ্যারোটা দেখাচ্ছে, আবারও আমি বলছি এটা ইলেকট্রনের ফ্লো, এটা কারেন্ট ফ্লো না। তোমরা এখানে লিখবা ইলেকট্রন ফ্লো। যখন তোমরা কারেন্ট ফ্লোটা দেখাবা ডেফিনেটলি এটা পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল দিবা, সেটা পাশেও তোমরা লিখে দিবা কারেন্ট ফ্লো। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আজকে এতটুকুই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন or any opinion or anything, just drop a message on forum. Thank you.